এই জুলাই এর প্রাপ্তি এবং প্রত্যাশার জায়গা থেকে আপনার মতামতটা কী হতে পারে? সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটাতে। আগামীকাল হচ্ছে ৫ই আগস্ট, ঐতিহাসিক সেই বিজয়ের মহেন্দ্রক্ষণ, যেটা ৩৬ জুলাই নামে আমরা পরিচিত। দর্শক জানেন যে ৩৬ জুলাই বা এই জুলাই আন্দোলনের সময় প্রবাসীরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তাদের অবস্থান জানিয়েছিলেন এবং প্রতিবাদ মুখর হয়েছিলেন। তারই এই ধারাবাহিকতায় ফ্রান্সের রাজধানী প্যারিসেও বিভিন্ন সংগঠন ব্যক্তির উদ্যোগে প্রোগ্রাম হয়েছে জুলাইয়ের সমর্থনে। জুলাইকে নিয়ে ফ্রান্সের প্রবাসীরাও আন্দোলন করেছিলেন ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করে, এবং একটা বছর পরে এই যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন বা যারা এই জুলাই আন্দোলনকে, বাংলাদেশের জুলাই আন্দোলনকে সমর্থন করে প্যারিসের রাস্তায় দাঁড়িয়েছিলেন, এক বছর পরে তাদের প্রাপ্তি এবং প্রত্যাশার জায়গা থেকে আয়োজক যারা ছিলেন বা যারা উদ্যোগ নিয়ে এই বা ঝুঁকি নিয়ে এই অনুষ্ঠানগুলো করেছিলেন, তাদের দুজনের সাথে কথা বলেছি এবং তাদের বক্তব্যটা আজকে আপনাদের সামনে তুলে ধরব। মূলত ২৪-এর আন্দোলনে আমরা রিস্ক নিয়ে অংশগ্রহণ করেছিলাম এই জন্যই, যখন দেখেছি যে বাংলাদেশে পাখির মতো গুলি করে মারা হচ্ছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের, তখন আমরা মানুষ হিসাবে আমাদের হৃদয় লাগছিল। বিবেকের তাড়নায় মূলত আমরা আন্দোলনের ডাক দিয়েছিলাম। এবং আপনারা জানেন যে প্যারিসে এই ২৪-এর আগেও আমি কিন্তু অনেকগুলো আন্দোলন করেছি। তখন আমার কাছে মনে হয়েছে যে না, আমাদের এই সাধারণ শিক্ষার্থীদের জন্য আমরা একটি প্ল্যাটফর্ম তৈরি করা দরকার এবং প্রবাস থেকে যাতে এই হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। এই জন্য কয়েকজনকে নিয়ে আমরা মূলত পরামর্শ করে প্রেফেকচারের কাছে পারমিশনের জন্য আবেদন করি ২৪ তারিখ এবং ৫ আগস্ট। শেষ পর্যায়ে যখন বাংলাদেশে আন্দোলন একটু জেমে আসছিল, তখনই মূলত আমাদেরকে বলা হয়েছিল যে প্রবাস থেকে সাপোর্ট করার জন্য। এটার অংশ হিসাবেও আমরা মূলত শেষের দিকে আন্দোলনের ডাক দিই এবং ২৪ তারিখ রিপাবলিক চত্বরে, পাশাপাশি ৫ তারিখও আমাদের বিক্ষোভ কর্মসূচি ছিল ঐতিহাসিক রিপাবলিক চত্বরে। কিন্তু সেই বিক্ষোভ কর্মসূচিটি বিজয়ের রূপ নেয়, বিজয়ের মঞ্চের রূপ নেয়। আমরা মূলত যে বাংলাদেশ আশা করেছিলাম, এই যে আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছিলাম, আমাদের একটা স্বপ্ন ছিল যে এই জুলুমের অবসান ঘটবে এবং আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে পাবো। কিন্তু আজকে বিজয়ের ১ বছর পেরিয়ে গেল, আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলাদেশ খুঁজে পাইনি এবং আমাদের মাথার উপরে এখন অনেকেই ছুটি ঘোরাচ্ছে, সেটা প্যারিসে হোক আর বাংলাদেশে হোক। যারা মূলত হৃদয় থেকে চেয়েছিল যে সোনার একটি বাংলাদেশ হবে, স্বপ্নের একটি বাংলাদেশ হবে, তারাই মূলত বঞ্চিত হচ্ছে। ফ্রান্সে এর বিরুদ্ধে প্রতিবাদ করলো, তার মধ্যে আপনি একজন, এবং আপনার সাথে কয়েকজন মিলেই আপনারা বোধহয় প্রথম শুরু করছিলেন নেশনে। এই বিষয়টা করতে কেন গেলেন? আপনার এই তাড়নাটা কিসের জন্য আসলো? তারিখ ১৬ জুলাই, যখন রংপুরে আবু সাইদ এবং আমাদের চট্টগ্রামে ছাত্রদলের একজন কর্মী ওয়াসিম আকরাম যখন মারা যায়, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কর্মসূচি ঘোষণা করে এই হত্যার প্রতিবাদে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্রছাত্রী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত ছিল, তারা যখন একটা বিক্ষোভ মিছিল বাইর করে, সেই বিক্ষোভ মিছিলে আপনারা দেখছেন যে নৃশংসভাবে ছাত্রলীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের উপরে হামলা করে এবং সেখানে অসংখ্য আমাদের ছাত্রী বোনেরা সেখানে আহত হয়। তো ওই পরে এর পরেই আমরা এখানে আসলে সিদ্ধান্ত নিই ওই ১৭ তারিখ রাত্রে যে আমাদের এখান থেকে প্রবাসেও আমাদের প্রতিবাদ করা উচিত। ১৭ জুলাই রাতে আমরা এখানে একটা গ্রুপ খুলি, বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী কোঠা আন্দোলন ফ্রান্স নামে। তো সেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি যে আমরা এখন কি করতে পারি। পরবর্তীতে আমরা ন্যাশনে এর আগে একটা জিনিস বলতে হয় যে আমাদের এখানকার কিছু স্টুডেন্ট, তারা যেমন নিশাতমণি, রাইসা আছে, তারা আসলে একটা উদ্যোগ নিয়েছিল। তারা কয়েকজন মিলে ওই যে ১৫ তারিখের যে ঘটনা, ১৫ তারিখে যে ঢাকা ইউনিভার্সিটিতে যে ছাত্রছাত্রীরা হামলার সম্মুখীন হয়, তাদের কিছু ছবি নিয়ে তারা পাদদেশে চীন নদীর পাড়ে, কবে
এটা হয়েছিল 16 তারিখে। 16 তারিখে যেহেতু 15 তারিখে ঘটনা ঘটছে মানে বাংলাদেশে। ওরা প্রোগ্রামটা আইফেল টাওয়ারের পাশেই করছিল না, আইফেল টাওয়ার না, সিন নদীর পারে, মানে আইফেল টাওয়ারকে ব্যাকগ্রাউন্ড করে ওরা একটা মানববন্ধনের মতো ওই ছবি প্লাকার্ড নিয়ে ওরা দাঁড়াইছিল। কয় তারিখে? এটা 16 তারিখে। এটা হয়েছিল 16 তারিখে। আমরা কিভাবে এই প্রোগ্রামটাকে মানে করতে পারি, তো যদিও ন্যাশনে আসলে মূলত কোনো আমাদের মানে ওইভাবে ছিল না সরকার, মানে এখানকার আপনারা জানেন যে কোনো প্রোগ্রাম করতে হলে একটা অনুমতির দরকার হয়। আসলে ন্যাশনে ওরকম অনুমতি ছিল না আমাদের প্রোগ্রাম করার। তারপরও আসলে আমরা চাচ্ছিলাম যে একটা প্রতিবাদের আওয়াজ তোলা প্রবাস থেকে যে কজন হয় আমরা, তো ওখানে একটা সংগঠিত হয়ে তারপরে আমরা আস্তে আস্তে অনুমতি নিয়ে রিপাবলিকে বা ন্যাশনে আবার প্রোগ্রাম করার। তো একটা কারণ, কিন্তু সবচেয়ে বড় যে কারণ সেটা হলো যে আপনারা জানেন যে বিগত 15 বছর বাংলাদেশের মানুষ গণতন্ত্রহীনতায় ছিল এবং বাংলাদেশের মানুষ কোনো ভোট দিতে পারে নাই। বাংলাদেশে যে একনায়কতন্ত্র হয়েছিল, স্বৈরতন্ত্র যে প্রতিষ্ঠিত হয়েছিল, আসলে এগুলা থেকে মুক্তি হওয়ার জন্যই যে যার অবস্থান থেকে মানে চেষ্টা করেছে ওই থেকে মূলত এই সরকারের যে ফ্যাসিবাদী আচরণ তার বিরুদ্ধেই আসলে আমাদের এই প্রতিবাদ ছিল। মূলত 18 জুলাই আমরা ন্যাশনে মানে একত্রিত হই। তো এখানে কয়জন ছিলেন মানে এই উদ্যোগটার পিছনে? এটার পিছনে আমাদের যেমন আমি তাদেরকে না মানে স্মরণ না করলে হয়, যেমন রেজা, তারপরে ছিল 7-8 জন ছেলেপান ছিলাম। আমরা তো জানি যে আপনাদের এই 18 তারিখের প্রোগ্রামের পরে ঐতিহাসিক রিপাবলিকে মানে বাস্তিলে বেশ কিছু সংগঠনের পক্ষ থেকে প্রোগ্রাম হয়েছে, এর জন্য ওরা ধন্যবাদ পেতেই পারে। কিন্তু আমরা যেটা দেখলাম যে আন্দোলন চলাকালীন সময়ে যে আপনি প্রথম সাংবাদিক যে ডক্টর আমাদের এখানকার যে প্রধান উপদেষ্টা, ওনার আপনি ইন্টারভিউ নিলেন এবং ওনাকে কিভাবে আপনি পেলেন বা এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন। আচ্ছা, আপনারা জানেন যে গত বছরে ফ্রান্সে যে অলিম্পিক হয়েছিল, সেই অলিম্পিকের সুবাদে আপনারা জানেন যে অলিম্পিকে আমাদের নোবেল লরিয়েট এই বর্তমান ইন্টারিম সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সে ওতপ্রোতভাবে জড়িত ছিল। তো সে এখানকার একজন গেস্ট হিসাবে এই আসে প্যারিসে। তো আমি যেহেতু সাংবাদিক হিসাবে ওই অলিম্পিকেও কাভার করার আমার একটা সৌভাগ্য হয়েছিল। তো সেই সুবাদে ওখানে ইন্টারন্যাশনাল অনেক সাংবাদিকদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম ছিল। তো ওই সময় আমি জানতে পারি যে ডক্টর ইউনূস এখানে আসতেছে এবং তার একটা 22 তারিখে একটা প্রোগ্রাম ছিল স্পার্কের ওখানে। ওই আপনার একটা এখানকার একটা অর্গানাইজেশন লিকানো, যারা আসলে মূলত সোশ্যাল বিজনেস এবং এই অলিম্পিকের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। আমাদের একটা সেশন ছিল সাংবাদিকদের দিতে যে তারা কি মানে এই অলিম্পিকে কি করতেছে। তো ওই সময় সে আমাকে বলে যে তোমার দেশের আসবে। তখন বাংলাদেশে মূলত ইন্টারনেট শাটডাউন ছিল, কোনো যোগাযোগ করতে পারতেছিল না। তখন সে বলতেছে যে ডক্টর ইউনূস আসবে কিনা, তারাও একটা আশঙ্কার ভিতর ছিল আসবে কিনা। বলছে যে সে যদি আসে তাহলে 22 তারিখে একটা মানে এরকম একটা প্রোগ্রামে তুমি চাইলে আসতে পারো। আমি বলছি অবশ্যই আমি আসবো। তো প্রথমেই সে তার মানে এই যে অলিম্পিকের সাথে কিভাবে সম্পৃক্ত, অলিম্পিকের সাথে তার যে সম্পৃক্ততা সেটা সে ব্যাখ্যা করে এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়। একটা পর্যায়ে সে যে এই যে বাংলাদেশের যে আপনারা জানেন যে ডক্টর ইউনূস বাংলাদেশ থেকে আসার আগে সে একটা বিবৃতি দিয়ে আসে গণমাধ্যমে যে এই আন্দোলনের পক্ষে। তখন সে যখন এখানে আসে তখন সে ইলাবোরেটলি যে ইন্টারন্যাশনাল যে মিডিয়া আছে এবং একমাত্র বাংলাদেশি তখন আমি উপস্থিত ছিলাম, ওই আমাদের সামনে সে তখন এই যে তার যে চোখের দেখা যে তখন তো 22 তারিখ, তো এর আগেই তো অনেক মানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে স্টুডেন্ট, তো সেই বিষয়গুলো সে এখানে ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে তুলে ধরে। তো একটা পর্যায়ে আমি যখন বাংলায় তার সাথে সালাম বিনিময় করে কথা বলি তখন স্যারে খুবই আমাকে কাছে ডেকে নেয় এবং সে আমাকে যে সাক্ষাৎকার দেয়, ওই সাক্ষাৎকারে দেওয়ার পরে দেখা গেছে যে এটা বিদ্যুৎ আকারে সারা পৃথিবীতে ছড়ায় গেছে যেখানে বাংলাদেশি কমিউনিটি আছে। এবং ওখানে আমার একটা ছিল যে ইংলিশের একটা মানে আমি 2টা ভার্সন, একটা ইংলিশ এবং বাংলা। ইংলিশ ভার্সনটা যখন করি সেই আমার ভিডিও নিয়ে বিবিসি এবং অন্যান্য ইন্টারন্যাশনাল মিডিয়াও ওইটা কোট করে সেখানে তারা মানে সংবাদ প্রচার করে। আপনার এই যে একটা বছর চলে গেল, এখন এসে আমরা প্যারিসে যেটা দেখতেছি যে জুলাইয়ের অনেক স্টেক হোল্ডার বা নিজেদের মতো করে সবাই ব্যবহার করতেছে। তৎকালীন সময়ে অনেকে এমবেসির
যে এমবিসি নাকচ হবে বা সরকারের একটা প্রতিবন্ধক তৈরি হবে, এসব কিন্তু আপনাদের মাথায় খেলাই নেই, আপনারা দাঁড়াইছিলেন। এখন এসে আপনার এই জুলাইয়ে এর প্রাপ্তি এবং প্রত্যাশার জায়গা থেকে আপনার মতামতটা কী হতে পারে? আপনাদের আরেকটু কথা একটু স্মরণ করায় দেই। আপনারা জানেন যে আমি আসলে এই আন্দোলন যখন শুরু করি তখন পর থেকে আমার উপরে বিভিন্ন ধরনের চাপ আসতে থাকে। বিশেষ করে যখন ডক্টর ইউনূসের ইন্টারভিউ নেই তখন আসলে আমাদের এই এম্বাসি বলেন এবং এখানকার যারা আওয়ামী লীগের যারা লোকজন ছিল তারা আমাকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দেওয়া শুরু করে এবং এই বিষয়টা বাংলাদেশ পর্যন্ত চলে যায় এবং আমার পরিবারের উপরও এইটার একটা বিরূপ একটা প্রভাব আসে। আসলে আমরা যেই প্রত্যাশা নিয়ে এবং যেই আকাঙ্ক্ষা নিয়ে আসলে এই আন্দোলনে গিয়েছিলাম সেটা হয়তোবা মানে এই একটা বছর যেই ধরনের 15 বছরের যেই ফেসিবাদী শাসন ব্যবস্থা ছিল সেটাকে দূর করার জন্য এই একটা বছরে সব কিছু যে ঠিক হয়ে যাবে এমন না, কিন্তু আমরা আশাবাদী যে ভবিষ্যতে ইনশাল্লাহ এই আমাদের যে বাংলাদেশ আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে এই আন্দোলন করেছি সেটা অবশ্যই পূরণ হবে।